একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। এই কথাটা যেদিন ওই কালীঘাটের মোড়ে ব্যানার্জি টি স্টল করবেন, ওখানে সমস্ত কার্তিক ব্যানার্জি, বাবুন ব্যানার্জি যারা যারা আছে ভাইটাইরা, সবাইকে লোকজন দেখবে, কেউ কাপ ধুচ্ছে, কেউ চা বানাচ্ছে, ওর ভাইপোকে দেখবে একটা গেঞ্জি পরে হাতে করে সবাইকে চায়ের কাপ দিচ্ছে। যখন পাবলিক এই বিষয়গুলো দেখবে তারপরে এই কথাগুলো লোককে বলুক না, তাহলে তো লোকে দেখবে। ওই দেখো কালীঘাটের মোড়ে গেলে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো লোককে চা দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই সে চা বানায়, আর এক ভাই সে কাপ ধোয়। এগুলো যদি তারপরে আর এক ভাইয়ের বউ কাউন্সিলর, যে সে হচ্ছে কি ওখানে ঘুগনি বানাচ্ছে, একজন পাউরুটিতে মাখন লাগাচ্ছে। এই গোটা পরিবার যদি এই কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়, সবাই যদি এই বিষয়গুলোকে দেখে, তারপরে তো গিয়ে লোকে অনুপ্রাণিত হবে, তারপরে তো লোকে চায়ের দোকান ঘুগনির দোকান পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গলিতে গলিতে করবে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তার গোটা পরিবার চা এবং ঘুগনি বেচছে, তাহলে লোকে তখন বেচবে। মুখ্যমন্ত্রী এটা আগে নিজে শুরু করুন, এই সূচনাটা নিজের পরিবার থেকে শুরু করুন। আমি আবারও বলছি, ওই ভাইদেরকে বলুন কেউ চা বানাবে, কেউ কাপ প্লেট ধোবে, ভাইয়ের বউরা কেউ ঘুগনি বানাবে, কেউ পাউরুটিতে মাখন লাগাবে, আর ভাইপো হাতে করে সবাইকে কাপে করে চা দেবে। আর ভাইপোর বউ আছে, ভাইপোর বউ পেঁয়াজ টিয়াজ কাটবে ঘুগনি টুগনিতে দেওয়ার জন্য। গোটা পরিবার ফ্যামিলি বিজনেস, এটা খুব ভালো হবে, লোকজন দেখে খুব অনুপ্রাণিত হবে বিষয়গুলো। আসল নরপিচাস হচ্ছে এই রাজ্যের চোর মমতা। চোর মমতার থেকে বড় নরপিচাস আর কেউ নেই। মৃতদেহ লাশ নিয়ে রাজনীতি করা যার পেশা, যার নেশা, তার থেকে বড় আর নরপিচাস কেউ নেই। বলছি এই যে জাল স্যালাইনের ব্যাপার, এর সাথে একটা ব্যানার্জি পরিবারের মারাত্মক লিঙ্ক আছে। যদি সত্যি করে তদন্ত করে যদি বিষয়গুলো সামনে আসে, এই যে যার কথা বলছেন না ভাইপো ব্যানার্জি, ভাইপো ব্যানার্জির বাবার সাথে, আমি তো তোমাকে স্পেসিফিক্যালি বলছি, এদের সব লেনদেন আছে, মারাত্মক লেনদেন আছে। যদি প্রপার তদন্ত হয় এগুলো সব বেরোবে, আমরা চাই বেরোক। ভাইপো ব্যানার্জির বাবার সাথে সব লেনদেন হয় এদের, ওর বাবার সাথে বিভিন্ন এই সমস্ত বোগাস কোম্পানিগুলো। আমি বলছি তো, এগুলো যদি প্রপার তদন্ত হয়, এগুলো বললে লোকে বলবে কিসের ভিত্তিতে বলছি। আমি যে মামলাটা করেছি সেখানে আমি ইনভেস্টিগেশন চেয়েছি, ইনভেস্টিগেশন যদি ঠিকঠাক করে হয় তখন এই বিষয়গুলো সামনে অবশ্যই আসবে। ডিসি নর্থ ওখানে টাকার অফার করছে, তো ডিসি নর্থের তো বাবার টাকা নয়, ডিসি নর্থের বাবা বলে দিয়েছে ওদেরকে কি টাকা দাও, এরকম তো ব্যাপার নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বা হচ্ছে কি অন্যান্য কোনো দলের কোনো প্রভাবশালী নেতা নিশ্চয়ই নির্দেশ দিয়েছে বলে তাই। মানে ডিসি নর্থের তো বাবার টাকা নয় যে ডিসি নর্থ গিয়ে বলবে না আমার বাবা টাকা পাঠিয়েছে টাকাটা রাখো, বিষয়টা তো এমন নয়। একটা জিনিস মুখ্যমন্ত্রী বলছে, আমি আইনজীবী হিসেবে আপনাকে প্রশ্ন রাখবো, মুখ্যমন্ত্রী বলছে আমার হাতে থাকলে আমি ফাঁসি দিয়ে দিতাম, আমার হাতে আরো 3টে ছিল আমি ফাঁসি দিয়ে দিয়েছি। নাটক করছেন, সম্পূর্ণ নাটক করছেন। মুখ্যমন্ত্রীর হাতে তো ছিল, মুখ্যমন্ত্রীর হাতে থাকার কারণটা তো আমরা দেখতে পাচ্ছি, থেকে কি করেছে, সমস্ত প্রমাণ তছনছ করে দিয়েছে, সমান তথ্য প্রমাণ লোপাট করেছেন, সমস্ত এই এভিডেন্স গুলোকে ট্যাম্পার করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে ঘটনার যে বিচার সেটা অধরা থেকে যাওয়ার মতন একটা পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এটা কার জন্য? মুখ্যমন্ত্রীর জন্য। আজকে নাটকবাজি করে হাইকোর্টে একটা অ্যাপিল ফাইল করেছেন যার কোনো মেনটেনেবিলিটিই নেই। এই বিষয়টা মেনটেনেবলই না, যে রাজ্য সরকারের উপরে আস্থা নেই, এই কারণেই সিবিআই কে তদন্ত দেওয়া হয়েছিল। সেই রাজ্য সরকার আজকে এসে বলছে আমি পানিশমেন্ট বাড়াতে চাই। এটা একদম সম্পূর্ণ একটা বালখিল্য আচরণ রাজ্য সরকারের তরফ থেকে। পরিবারের বাবা মাকে জিজ্ঞেস করুন, তার বাবা বলেছে যে উনার অত উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই, উনার কারণেই আজকে এই অবস্থা। বাবা তো বলেছে। মুখ্যমন্ত্রীর এটা সম্পূর্ণ, মানে মুখ্যমন্ত্রীকে ওর বাবা যা করেছে এটা সপাটা থাপ্পড় মারার থেকেও বেশি অপমান। 17 লক্ষ টাকা রিফিউজ করেছে এবং বলেছেন মুখ্যমন্ত্রীরা তো উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। বুঝতে পারছেন তারা মুখ্যমন্ত্রীকে কি চোখে দেখেন? কারণ ওরা জানে যে মুখ্যমন্ত্রী এবং তার দল কি ক্ষতিটাই না করেছে। বলছেন সরকারি চাকরি করে কি করবেন, কারণ সরকারি চাকরি রীতিমতো পেতে গেলে তার জন্য তো কষ্ট করতে হয়, ইন্টারভিউ দিতে হয়, সবকিছু করতে হয়। তাতে চায়ের দোকান দিলে অনেক টাকা ইনকাম হবে। মুখ্যমন্ত্রী বলছেন কাদের সামনে বলছেন বলুন তো? ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে বলছেন। বলছি সবাই যখন ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করি কেউ কখনো ভাবি আমরা চায়ের দোকান দেবো। আমি কোনো প্রফেশনকে ছোট করছি না। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি, যিনি খুব ভালো উত্তর মুখ্যমন্ত্রীকে দিয়েছিলেন আগের বার, আবার দেবেন। আমি মুখ্যমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, এটা আমার কথাটা অন্য কেউ খারাপ ভাবে নেবেন না। মুখ্যমন্ত্রীর নিজের সন্তানকে এই ধরনের শিক্ষা যদি দিতে পারতেন তাহলে বুঝতাম। এখন সেই জায়গাটা তো মুখ্যমন্ত্রীর কোনো অপশন নেই দেওয়ার। আমি শুধু মানে এটা একটা যদি সিচুয়েশন যদি আমরা অ্যাজিউম করি, মুখ্যমন্ত্রীর যদি সন্তান থাকতো নিজের সন্তানকে ছোটবেলা থেকে বলতো তো চায়ের দোকান করবি বড় হয়ে, সব ছেড়ে দিন। বাড়িতে একটা আদরের ভাইপো আছে, যে আদরের ভাইপোকে সন্তান স্নেহ উনি দেখেন এবং তার দলের সমস্ত প্রভাব প্রতিপত্তি সমস্তটাই ওর হাতে তুলে দিয়েছে। তো সে আদরের ভাইপোকে তো বলতে পারে যে চায়ের দোকান দে, চপের দোকান দে, সেগুলো করতে। বাড়ির তার তো এতগুলো ভাই আছে, তারা
ক্ষমতার অপব্যবহার করে, তার দিদি মুখ্যমন্ত্রী বলে তারা গোটা কলকাতা শহর জুড়ে কি করছে সেটা সকলেই জানি আমরা। কালীঘাটে তাদের কটা প্রপার্টি করেছে, ওদিকে কাদের সাথে কোথায় ব্যবসা করে, ওখানে ওদের সাথে কাদের টাকার লেনদেন, কোন রেস্টুরেন্টের মালিক থেকে শুরু করে কাদের কোন জিট্টি ভাই টিট্টি ভাই, এরকম অনেক আছে। এরকম জিট্টি ভাই আমি একটাই কথা বলছি, এরকম অনেক আছে আর কি। তো এই ধরনের এক্সাম্পল প্রচুর আছে। তো এই ভাইদেরকে তো এই কথাগুলো বলতে পারে না লোকজন, এত বলে যে 2 নম্বরই করছে এ করছে। এর থেকে যদি সৎ পথে কালীঘাটের মোড়ে একটা চায়ের দোকানও করতেন, ওখানে যদি চায়ের দোকান চালাতেন, ব্যানার্জি টি স্টল, ভালো হতো তো। ওখানে যদি ব্যানার্জি টি স্টল চালাতে পারতেন ভালো হতো, খারাপ হতো না। তাহলে এই যদি ওখানে কালীঘাটের মোড়ে একটা ব্যানার্জি টি স্টলে যদি লোকে দেখতো, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো ওখানে ওখানে ভাইয়েরা সব চা বানাচ্ছে আর ভাইপো চায়ের কাপ নিয়ে নিয়ে সবাইকে দিচ্ছে, এটা যদি লোকে দেখতো তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাগুলো দিতে পারতেন। যাই হোক, হ্যাভিং সেড অ্যান্ড এভরিথিং, আমি আমি তোমাকে বলছি বাচ্চাদেরকে, না বাচ্চাদেরকে, বাচ্চাদের সামনে এই ধরনের চিন্তা ভাবনার লোকজনকে, আমি মুখ্যমন্ত্রী বলছি না, যাদেরই এই ধরনের চিন্তা ভাবনা আছে এদের সাথে আর যাই হোক বাচ্চাদের সামনে এদেরকে আনা উচিত না। এদের আমি বাচ্চাদের মানে বিকাশের মানসিক এবং তাদের যে বিকাশের একটা মারাত্মকভাবে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে এই বিষয়গুলো। এখন ধরো একটা বাবা মা পয়সা খরচা করে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করাচ্ছে, তারা জীবনে যাতে বড় চাকরি বাকরি করে, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, উকিল হয়, বা যা কিছু যে যা প্রফেশনে থাকুক, বিজনেসম্যান হয়, যাই হোক করুক না কেন, এখন সেই বাচ্চারা বাবা মা হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে বাচ্চাদের পড়াচ্ছে, তাদের পেছনে এত সময় শ্রম ব্যয় করছে। সেই বাচ্চা কাচ্চারা যখন একটা অনুষ্ঠানে যাচ্ছে, মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শুনছে চায়ের দোকান করবে বড় হয়ে। মানে তার বক্তব্য যেটা সেটা দাঁড়াচ্ছে যে যত সরকারি চাকরি বা যা কিছু আমার দলের লোকেরা চুরি চামারি করে খাবে, সমস্ত যা 2 নম্বরই করে খাবে, এখানে অন্য কারোর কিছু করার দরকার নেই, যা কিছু করার ওগুলো আমাদের দলের লোকেরা 2 নম্বরই করবে, পয়সা কামাবে, তোমরা ভাই ভদ্রলোকের বাড়ির ছেলেমেয়েরা তোমরা চায়ের দোকানে করে খাও। মানে কতটা অবিবেচক হলে, কতটা অর্বাচীন সুলভ চিন্তা ভাবনা হলে একজন মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলতে পারে। আমি তোমাকে বলছি সেই দিনকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওই ওখানকার বিধায়ক নান্টু ঘোষ এবং ওখানকার ওদের তৃণমূলের চামচা আছে, আগে সিপিএম করতো সঞ্জীব মুখার্জি বলে, ওকে গোটা পরিবারের সাথে লেলিয়ে দেওয়া হয়েছিল তাড়াতাড়ি করে দাহ করার জন্য। এবারে ওই পরিবারের মুখে এই বিষয়গুলো শোনা, যখন ওর মেয়েটির বডিটা যখন চুল্লির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তখন ওই ওখানকার এমএলএ নান্টু ঘোষ ওই দালালটার পিঠ চাপড়ে বলছে ওয়েল ডান মাই বয়। তুমি বুঝতে পারছো কতটা ইনসেনসিটিভ হলে একটা মেয়ে, সে চুল্লির মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, পরিবারের লোকেরা কাঁদছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওখানকার এমএলএ লোকাল তৃণমূল নেতা যে সমস্ত ক্রিমিনেশন সার্টিফিকেটে যার দেখবে সই আছে, সে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে ওয়েল ডান মাই বয়। কোন পরিস্থিতি বুঝতে পারছো? তা একটা জিনিস আমি বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেছেন যে ট্যাক্সের টাকায় বাঁচিয়ে রেখে কি লাভ, আমাদের ট্যাক্সের টাকায়। আমি বলি আমাদের ট্যাক্সের টাকায় তো অনেক লোকই রয়েছে এখনো পর্যন্ত, কেউ শিশুদের বেডে শুয়ে, আপনি তো জানেন কারা কারা রয়েছে ট্যাক্সের টাকা। আমাদের ট্যাক্সের টাকাই তো চুরি করে ফাঁক করে দিচ্ছে, আমাদের ট্যাক্সের টাকাতেই তো। ওর যে অত বড় একটা পেল্লাই রাজপ্রাসাদের মতন বাড়ি, ওটা কোন হার্ডওয়্যারের দোকানের মালিক একটাকে নিয়ে এসে যে হার্ডওয়্যারের দোকান করে অত বড় এ করে নিয়েছে। জিনিস কৌস্তবদা আমি জিজ্ঞাসা করবো স্পেসিফিক করে, মুখ্যমন্ত্রী বলছেন যে নরপিশাচ বলছেন সঞ্জয়কে, আমি বলি আসল নরপিশাচ কারা বলুন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সমাজে, কারা এইসব? আসল আসল নরপিশাচ হচ্ছে এই রাজ্যের চোর মমতা। চোর মমতার থেকে বড় নরপিশাচ আর কেউ নেই। মৃতদেহ লাশ নিয়ে রাজনীতি করা যার পেশা, যার নেশা, তার থেকে বড় আর নরপিশাচ কেউ নেই। এত বড় একটা ঘটনা ঘটলো, এত বড় একটা ঘটনা ঘটবার পরে নরপিশাচ সুলভ আচরণ যেটা আমরা তো দেখেছি, তার মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের কথা বলছে 10 লক্ষ টাকা দিয়ে দেবো, এটা নরপিশাচ সুলভ নয়? মুখ্যমন্ত্রীর পুলিশ ডিসি নর্থ সেই অবস্থায় মেয়েটির পরিবারের লোককে জিজ্ঞেস করবেন বাড়িতে। সেই মুহূর্তে আপনাদের হয়তো মনে আছে, আমরা খুব চেষ্টা করেছিলাম, টালা থানার বাবা মারা এসেছিল যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম হয়, এবং আমরা ওখানে অবস্থানরত অবস্থায় ছিলাম। বাড়ির লোককে এমন ভয় দেখানো হলো যে আপনাদের অ্যাবসেন্সে জ্বালিয়ে দেওয়া হবে। হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমি অনেক পোস্টার দেখছি সোশ্যাল মিডিয়ায় আপনাকে, যার জন্য আজকে ইন্টারভিউ করা আরো বেশি করে। কৌস্তব বাগচি, সজল ঘোষ, অগ্নিমিত্রারা নাকি প্রমাণ লোপাট করতে ওখানে ছিল। আমি বলছি, আমি বলছি একদম সম্পূর্ণ অর্বাচীন, এবং যারা এই কথাগুলো বলছে তারা আর যাই হোক মানুষের পর্যায়ে পড়েন না। যারা এই কথাগুলো বলছে, এই কথাগুলো যারা লিখছে, যারা এই কথাগুলো বলছেন, আমি খুব খারাপ ভাষায় বলতে গেলে তারা আর যাই হোক মনুষ্য জাতির সন্তান নয়। তারা একদম স্পষ্টভাবে বলছি, মনুষ্য জাতির সন্তান নয় তারা, যারা এই কথাগুলো বলছে। যাই হোক, আমি এই কথাটা আবার তুমি রিপিট করছি এবং তারপরে বলছি। এবং এমন একটা সিচুয়েশন তৈরি করা হলো যে ওর বাবা মা আলটিমেটলি প্রেশারের কাছে সাকাম করে ওদেরকে ফিরে যেতে হলো। ওরা বলছে, আমি ওদের মুখেই শোনা, ঘরের মধ্যে মেয়েটির মৃতদেহ শায়িত,
ওই অবস্থাতে ওর বাবাকে না মাকে কাকে ঘরে নিয়ে গিয়ে রান্নাঘরের দিকে নিয়ে গিয়ে ডিসি নর্থ ওখানে টাকার অফার করছে। তো ডিসি নর্থের তো বাবার টাকা না, ডিসি নর্থের বাবা বলে দিয়েছে ওদেরকে কি টাকা দাও, এরকম তো ব্যাপার না। রাজ্যের মুখ্যমন্ত্রী বা হচ্ছে কি অন্যান্য কোনো দলের কোনো প্রভাবশালী নেতা নিশ্চয়ই নির্দেশ দিয়েছে বলে তাই, না ডিসি নর্থের তো বাবার টাকা না যে ডিসি নর্থ গিয়ে বলবে না আমার বাবা টাকা পাঠিয়েছে টাকাটা রাখো, বিষয়টা তো এমন নয়। তো আলটিমেটলি বিষয়টা কত বড় নরপিশাচসুলভ আচরণ হতে পারে একজন রাজ্যের প্রশাসনিক প্রধানের, যে এই ধরনের ঘটনাকে ঘটতে দিতে পারমিট করে। এবারে তোমার দ্বিতীয় প্রসঙ্গটায় আসি। আমি কিছু কিছু লোকজন যারা এই কথাগুলো লিখছে, তার যাই হোক, তারা আর মানে মনুষ্য জাতির তারা সন্তান নয়, মানুষ নয় তারা। যারা এই কথাগুলো বলছেন তাদের সাথে সেই দিনকার ঘটনার কোনো লেনাদেনাও নেই, তারা জানেও না কি হয়েছে, তারা জানেও না আমরা কি চেষ্টা করেছি। যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয়, মেয়েটির বাবা মার থেকে জিজ্ঞাসা করবেন যে কৌস্তব বাগচি, সজল ঘোষ, অগ্নিমিত্রা পালরা সেদিনকে প্রমাণ লোপাট করতে গেছিল, না সেদিনকে যদি আমরা সাকসেস হতাম ওই বডিটাকে আটকাতে, তাহলে আজকে জিনিসটা অন্যরকম হতো। আমরা সেদিনকে ব্যর্থ হয়েছি আটকাতে, কারণ আমরা তোর বাবা মার উপরে কথা বলতে পারবো না। ওর বাবা মা আলটিমেটলি, আমি ওর বাবা মাকে তো দোষ দিচ্ছে না, কিন্তু ওর বাবা মা ভয় পেয়ে গেছে। তার একমাত্র মেয়ে, শেষ যাত্রাটাও যদি তারা না দেখতে পারে, সে ভয়ে, সে আতঙ্কে, সে একটা সন্ত্রাসময় পরিবেশ, সেইখান থেকে তাদেরকে চলে যেতে হলো। কিন্তু এই কথাগুলো আজকে যারা বলছে, আর যাই হোক তারা মানুষ হতে পারে না, তারা মানুষ হতে পারে না। এটা করছে কিছু কিছু, আমি তোমাকে বলছি সেকু মাকুদের কিছু প্রজাতি আছে, এই সেকু মাকু প্রজাতির কিছু লোকজন আছে, তারা এই জিনিসগুলো করছে, যাদের সাথে এই ঘটনার কোনো লেনাদেনা নেই। কোথায়, আমি তো কোথাও ভাই এইভাবে বলিনি। মীনাক্ষী মুখার্জি বামফ্রন্টের সিপিএম এর যুব নেত্রী, সেদিনকে তিনিও যথেষ্ট চেষ্টা করেছিলেন, আমরা তো তার ভূমিকাও কুর্নিশ জানাই। কিন্তু এমন বিষয় নয়, উনি শুধু, আমি আবারও বলছি, তিনি যে চেষ্টাটা করেছিলেন আমরা কুর্নিশ জানাই, কিন্তু ওর ভূমিকাটা শুধুমাত্র ওই হসপিটালে ওই সময় গাড়িটাকে আগলে ওই খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে, ওই চেষ্টা, তার আগে পরে কোথাও নেই। কারণ ও সেদিনকে সন্ধ্যাবেলায় 6:30টার দিকে এসছে, তার আগে তখন বুদ্ধবাবু এটা নিয়ে করছিল। আমি খারাপ ভাবে বলছি না, ও সেখানে আসতে পারেনি, ওদের কাছে বুদ্ধবাবুর এই যাত্রাটা অনেক বেশি প্রায়োরিটির জায়গা, গেছে থেকেছে, সন্ধ্যাবেলায় এসেছে, এবং শুধুমাত্র ওই জায়গাটায় গাড়িটাকে আগলানোর চেষ্টা করেছে, 15-20 মিনিটসের ব্যাপার। কিন্তু আমরা তার আগে থেকে এবং তার পরেও, ইনফ্যাক্ট ওর বাবা আমার ফোনেই ফোন করে যে আপনারা কি একবার টালা থানার সামনে আসতে পারবেন, আমরা সেকেন্ড পোস্টমর্টম চাইছি। এবং ওই যে ওই দক্ষযজ্ঞটা চলে, ওটা আমি, সজল ঘোষ এবং অগ্নিমিত্রা পাল, এটা আমরা ফেস করেছি একদম। এবং এবং তুমি যখন এই ইন্টারভিউটা চালাবে, পারলে ক্লিপিংসটা চালিও, তাহলে লোকের কাছে বিষয়টা স্পষ্ট হবে। এবং যখন গাড়িটা নিয়ে বেরিয়ে যায়, পুলিশ এমন প্ল্যান করেছিল সেদিনকে, আমি মেয়েটির গাড়িটা ধাওয়া করেই পেছনে যে আমি চলে যাব। তো তৎক্ষণাৎ ওই পরিস্থিতিতে আমি বিভিন্ন সবার সাথে যোগাযোগ করি, কিন্তু আমি যেহেতু একা ছিলাম সেই মুহূর্তে, ওখানে যে তৃণমূলের জমায়েত ছিল, আমি আর ওদের বাড়িতে সেই সময় ঢুকতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম আবার ফিরে আসার জন্য, কারণ সজলদা, অগ্নিমিত্রার জন্য আটকা পড়ে গেছিল। ওই আশপাশের বেলগাছিয়ার সমস্ত জেহাদি বস্তিগুলো থেকে সব লোকজনকে নিয়ে এসে পিটিএ মেরে দেওয়ার পরিকল্পনা করেছিল সেদিনকে তৃণমূল কংগ্রেসের লোকেরা। এবং এক্স্যাক্টলি এবং পুলিশ সেটাকে, গোটা বিষয়টা পুলিশের চক্রান্ত বিষয় ছিল, চক্রান্ত করেছে পুলিশ। তো পুরো জায়গাটাকে পুলিশের গাড়ি দিয়ে এমন করে ঘিরে দেওয়া হলো যাতে আমরা গাড়ি নিয়ে না বেরোতে পারি। ভয়াবহ পরিস্থিতি। এগুলো যারা জানে না, তারা এই কথাগুলো বলছেন অর্বাচীন, এবং তারা সম্পূর্ণভাবে, আমার তাদের প্রতি করুণা হয় যারা এই ধরনের কথা বলছেন। আরেকটা জিনিস বলছি কৌস্তব, সত্যি আমি বলছি সোশ্যাল মিডিয়া নিয়ে অবাক হয়ে যাচ্ছি। আমি বলছি আরেকটা জায়গায় লেখা আপনি দেখবেন, সেটা শাসক দলের কার্যত তৃণাঙ্কুর ভট্টাচার্য, ছাত্র সভাপতি, সে পোস্ট করতে বলছে মীনাক্ষীকে নাকি সঞ্জয় ব্রিগেডে আসতো, দিদি বলে ডাকতো। বলছি এই কুচ্ছাগুলো সব রটিয়ে লাভ কি? আমি বলছি আপনার নামেও যেমন, এরকম মীনাক্ষীর নামে শাসক দল কি অন্য কিছু, বা এই যারা, দেখুন, আমি এই জিনিসগুলো, শাসক দল যে কথাবার্তাগুলো বলছে বা যা করছে, আলটিমেটলি তারা খুব কুৎসার জায়গায় যাচ্ছে। কে কাকে দিদি বলতো না বলতো, এখন যদি লোকে উল্টো পাল্টা কোনো কথাবার্তা বলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, সঞ্জয়কে নিয়ে জড়িয়ে, খারাপ লাগবে শুনতে। সেগুলো বলাটা ঠিক নয়। তারা যে পর্যায়ে জিনিসটাকে নিয়ে যাচ্ছে, কাদা ঘাটার একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, সেটা বোধহয় ঠিক না। দেখুন, রাজনীতিতে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বলতে পারি। আমরা এসপি দাস সম্পর্কে এত কিছু জানি, এত কিছু বলতে পারি, যেটা শুনলে তারা নিজেদের দলের প্রতি, দলের নেত্রীর প্রতি তাদের ভরসা উঠে যাবে। তা আমরা বলি না। কোথাও একটা সীমারেখা টানা উচিত, কোথাও একটা লক্ষণ রেখা টানা উচিত। এই লক্ষণ রেখাটা তারা যদি অতিক্রান্ত করে যায়, তখন আমাদেরও বাধ্য হতে হবে। আর আলটিমেটলি আমি কিন্তু অতীতে এই বিষয়টা আমি দেখিয়েছি, আমি ভাই চুপ রায়নাওয়ালা পাবলিক নই। আমি যেই সময় কংগ্রেস করেছি, সেই সময় অধীর রঞ্জন চৌধুরী কন্যা সম্পর্কে মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য, এবং তার পাল্টা আমি দিয়েছিলাম। তারপরে আমরা সবাই জানি যে কি হয়েছিল না হয়েছিল। কিন্তু
ওইটার কারণে ওই দীপক ঘোষের বইটা যদি 1 লক্ষ লোক পড়ে থাকে, আমার ওইটা প্রেস কনফারেন্সের পরে এবং ঘটনাটার পরে অন্তত 1 কোটি লোক ওই বইটা পড়েছে। তাই আমি বারবার করে রিকোয়েস্ট করছি, এমন কিছু করবেন না, লক্ষণ রেখা অতিক্রান্ত করবেন না। আমরা অনেক কিছু জানি, এসপি দাস সংক্রান্ত বিষয়ে এনসাইক্লোপিডিয়া আছে আমাদের কাছে। যদি পাঠ করতে শুরু করি পাড়ায় পাড়ায়, এখন যদি মঞ্চ বেঁধে মাইক বেঁধে যদি এখন এসপি দাস সম্পর্কে যদি শুধু বলা শুরু করি না, মুখ দেখাতে পারবেন না লজ্জা।